না না, আর দেরি করা ঠিক হবে না। এই মেয়েটার ডানা দুটো ভেঙে একটা নদীর জলে ভাসিয়ে দিই। বাঁচলে বাঁচলো, আর মরলে মরলো। যা, এবার সারা জীবনের জন্য পৃথিবীতে যা। অভাগী কন্যা, এসেছিলি রাজরানী হতে, হয়ে গেলি অভাগী রানী। পরিরাজ্যের রানী লালপরি সন্তান সম্ভাবা অনেক বছর নিঃসন্তান থাকার পর সে মাতৃত্বের স্বাদ অনুভব করেছে, কিন্তু এতে তার বোন নীলপরি কোনোভাবেই খুশি ছিল না। নীলপরি সব সময় চাইতো তার একমাত্র মেয়ে নীলাপরি ভবিষ্যতে যেন এই পরিরাজ্যের রানী হয়। না না, কোনোভাবেই আটকাতে পারলাম না। এত চেষ্টা করলাম, লালপরি যেন সন্তান না হয়, তবুও তার সন্তান হবে। আরে মা তো হতে দাও, সন্তান হলে কি সে রাজত্ব পাবে নাকি? আমরা যদি রাজত্ব তাকে না দিই তবে সে রাজত্ব পাবে কিভাবে? তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তার মাই তো রানী, তাই সেই তো রাজত্ব পাবে। শোনো মা, একটা কথা বলি, শোনো, এইদিকে এসো। কথাটা বন্ধ বলিসনি, তোর মাথায় বুদ্ধি আছে বলতে হয়। দেখতে হবে না আমি কার মেয়ে? আমি তো তোমারই মেয়ে মা, বুদ্ধিটাও তোমার মতোই হবে। এইদিকে লালপরি পায়চারি করতে করতে উদাস মনে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। শরীরটা আজ বড্ড খারাপ লাগছে, পেটের ভেতরটাও কেমন অসহ্য ব্যথা করছে। কেন এমন হচ্ছে আমার? কিরে বল, কি হয়েছে তোর? এইভাবে তাকিয়ে আছিস কেন? পেটের ভেতর খুব ব্যথা করছে বোন, আমার দমটা মনে হয় বেরিয়ে আসছে। বাচ্চা হবার সময় হয়ে এসেছে মনে হচ্ছে। একটু কষ্ট কর, সব ঠিক হয়ে যাবে। নে, তোর জন্য ফলের শরবত নিয়ে এসেছি, খেয়ে নে। না বোন, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না এখন। খাবো না বললেই হয় নাকি? জোর করে খেয়ে নে। না করবি না, সবটুকু শেষ কর তাড়াতাড়ি। সেদিন রাতে লালপরির প্রসব যন্ত্রণা উঠল। কিছুক্ষণ পর সে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়ে জ্ঞান হারালো। দায়পরি নীলপরিকে ডেকে বলল, নীলপরি, রানী একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে, সে জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে আসবে। এই নাও, বাচ্চাটিকে ধরো। দাঁড়াও দায়পরি, এত ব্যস্ত কিসে? অনেক তো কষ্ট করবে, কিছু তো মুখে দিয়ে যাও। আরে না না নীলপরি, আমি এখন কিচ্ছু খাবো না। আমার মেয়ে শরীরটা বড্ড খারাপ, আমাকে এখনই ঘরে ফিরতে হবে। তোমার জন্য এক গ্লাস ফলের রস এনেছিলাম, খেলে খুব খুশি হতাম। আচ্ছা বলছো যখন দাও। আমার মাথাটা অমন ঝিমঝিম করছে কেন? শুধু মাথা ঝিমঝিম না, এখন তুমি ছোট্ট পাথর পুতুলে পরিণত হবে। কেউ জানতেও পারবে না লালপরির মেয়ের সাথে কি হয়েছিল। কিছুক্ষণ পরই দায়পরিটা একটা ছোট্ট পাথর পুতুলে পরিণত হলো। এদিকে নীলপরি তার মেয়েকে বলল, নীলা, এই পুতুলটিকে কোনো পরিত্যক্ত জায়গায় রেখে দে, যে ঘরে কেউ কখনো যায় না। আর হ্যাঁ, পরিরাজ্যে জাদুকরি আয়নাটা এক্ষুনি ভেঙে ফেল, যেন লালপরি জ্ঞান ফিরে আয়নায় কিচ্ছুটি দেখতে না পারে। এই দেখো মা, আয়নাটি ভেঙে এনেছি। এই না হলে আমার মেয়ে, যা ভাঙা আয়নাটি লালপরির হাতের কাছে রেখে আয়, আর এতক্ষণে আমি এই আপদটাকে পৃথিবীর কোনো নদীতে ভাসিয়ে দিয়ে আসি। তাড়াতাড়ি ফিরে এসো মা, না হলে যে লালপরি জ্ঞান ফিরে তোমাকে খুঁজবে। নীলপরি যখন বাচ্চাটিকে নিয়ে পৃথিবীতে এলো, তখন আকাশে মেঘ জমে চারদিক অন্ধকার হয়ে প্রচন্ড ঝড় উঠল। ঝড় ওঠার সময় পেল না, অনেকক্ষণে ঝড়, মরতে মরতে এখনই তোকে উঠতে হলো। না না, আর দেরি করা ঠিক হবে না। এই মেয়েটার ডানা দুটো ভেঙে একটা নদীর জলে ভাসিয়ে দিই। বাঁচলে বাঁচলো, আর মরলে মরলো। যা, এবার সারা জীবনের জন্য পৃথিবীতে যা। অভাগী কন্যা, এসেছিলি রাজরানী হতে, হয়ে গেলি অভাগী রানী। কিছু সময় পর লালপরির জ্ঞান ফিরে এলো। সে তার বাচ্চাটিকে খুঁজতে লাগলো। আমার বাচ্চা, বোন, আমার বাচ্চা কোথায়? বোন রে, এই কথা আর বলিস না। তোর বাচ্চাটিকে নিয়ে দায়পরি পালিয়ে গেছে। তাকে পরিরাজ্যের সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কি বলছিস তুই? আমার কলিজা ছেড়ে ধর, সে কেন আমার কাছ থেকে কেড়ে নিল? কাঁদিস না বোন, কাঁদিস না। যেখান থেকে হোক ওই শয়তান দায়কে খুঁজে বের করবই। আমার জাদুর আয়না কই? আরে কি জাদুর আয়না ভাঙা কেন? শয়তান দাই আয়নাটি ভেঙে রেখে গেছে, যেন আমরা তাকে কোথাও খুঁজে না পাই। কাকে নিয়ে বাঁচবো আমি? আমি যে নিঃস্ব হয়ে গেলাম। রায়পুর গ্রামে বাস করত রামু, তার মা, স্ত্রী ও তাদের ছোট্ট মেয়ে রিমি। রামুর মা মেয়ে সন্তান পছন্দ করত না, এই জন্য সে সব সময় তার ছেলে রামুকে আরেকটা বিয়ে করার জন্য খুবই উস্কাত।
এই মেয়ে, আস্তে আস্তে পড়। কানের কাছে সবসময় এত চিৎকার করিস কেন বুঝি না বাবু। মেয়ে মানুষ, এত বেশি পড়ে কি হবে শুনি? ঠাম্মা, তুমি সব সময় আমার সাথে এমন করো। আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলতে পারো না তুমি? শোনো মেয়ের কথা, সব সময় খালি মুখে মুখে চোপা। মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি করবে? শুধু শুধু বাপের টাকা নষ্ট, এমনিতেই অভাবে সংসার। কোন বইয়ে লেখা আছে যে ছেলেরা পড়াশোনা করে উপার্জন করতে পারে আর মেয়েরা পারে না? এখনো মেয়েদেরকে ছোট নজরে দেখো না ঠাম্মা। দেখবো না তো করবো কি? তোর বাপ এখন কাঠ কাটতে যাচ্ছে। যদি একটা ছেলে থাকতো তবে কি এত কষ্ট করতে হতো? ছেলেটা ওর সাথে কাজ করতো নাকি? মা, মেয়েটার সাথে সকাল সকাল তো বকো না তো। এমনও তো হতে পারতো একটা ছেলে থাকলে সে কাজ করতো না। বর্তমান যুগের ছেলের থেকে মেয়েই ভালো, বুঝলে? মেয়েরা বাবার কষ্ট বোঝে। চাই বোঝে, চাই। এত করে বললাম আর একটা বিয়ে কর, একটা নাতির মুখ দেখা আমাকে। একটা বউ বাচ্চাকেই তো ভালোভাবে খেতে দিতে পারি না, আমার বিয়ে? মা, আমি কাজে গেলাম, তুমি সময় মতো খাবার খেয়ে ওষুধ খেয়ে নিও, কেমন? আমার কথা তো কেউ শুনতেই পায় না, সবাই সবার কাজেই ব্যস্ত। তোর আর ভালো লাগে না। আমি চাই তোমরা সারা জীবন ভালোই থাকো। মা, ওমা, মা শুনতে পাচ্ছ? ওমা, চুপ করে আছো কেন? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? এ কি মা, তোমার চোখে জল? না রে মা, ও কিছু না। তুই বল কি বলতে এসেছিস? মা, ঠাম্মা সব সময় আমাদের সাথে এমন করে কেন? মানুষ কি শুধু উপার্জনের জন্যই পড়াশোনা করে? যদি এমন হয় তবে আমি পড়াশোনা করে বাবার টাকা নষ্ট করবো না মা। আরে পাগলি মেয়ে, কে বলেছে তোকে উপার্জন করার জন্য মানুষ পড়াশোনা করে? মানুষ জ্ঞান অর্জনের জন্যও পড়াশোনা করা উচিত। যদি পেটে বিদ্যা না থাকে তবে বুদ্ধি আসবে কোথা থেকে শুনি? তুই পড়তে বস, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। রামু ও তার বন্ধু রাকেশ একসাথে কাঠ কাটছিল। হঠাৎ রামুর খুব তৃষ্ণা পেল। সে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। কি হলো বন্ধু, তোর কি শরীর খারাপ লাগছে নাকি? না রে বন্ধু, তবে খুব জল তৃষ্ণা পেয়েছে। গলাটা মনে হচ্ছে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার। সকালে মনে হয় আজও কিছু খেয়ে আসিস, তাই না? সামনে একটা নদী আছে, যা ওই সামনের জঙ্গলটা পার হয়ে নদী থেকে জল খেয়ে আয়, যা। আচ্ছা আচ্ছা বন্ধু, তুই গাছ কাটতে থাক, আমি একটু জল খেয়ে আসি। রামু জঙ্গল পেরিয়ে সামনে নদীটি দেখতে পেল, কিন্তু যখনই সে জল খেতে নদীর ধারে গেল, ঠিক তখনই একটা সাপ ফনা তুলে তার সামনে আসতে লাগলো। ভয় পেয়ে সে সেখান থেকে নদীর আরেক পাশে গেল। কত বড় সাপ! আর একটু জন্য বেঁচে গেলাম আমি। জল খেয়ে তাড়াতাড়ি ফিরতে হবে। কে কাঁদছে? আরে ওই দূরে ওটা কি দেখা যাচ্ছে? ওখান থেকেই তো কান্নার আওয়াজটা আসছে। ওর ভেতরে তো একটা বাচ্চা মনে হচ্ছে। কাঁদিস না মা, কাঁদিস না। মা এত মেয়ে পছন্দ করে না আমার। আবার তুই এলি, না জানি কি বলবে এবার। আয় সৃষ্টিকর্তা, এ কি পরীক্ষা তোমার। যাই হোক, আজ থেকে তুই আমাদের কাছেই থাকবি। চল চল, বাড়ি ফিরে চল। আজকের অবস্থা দেখো, সকালবেলা উঠে রামু বাচ্চাটিকে নিয়ে বাড়ি ফিরে তার স্ত্রী রমাকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, আরে তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি হয়েছে? এভাবে চিৎকার কেন করছো? আরে তোমার কাছে বাচ্চা? এই বাচ্চা কোথা থেকে এলো? গিন্নি, বাচ্চাটিকে আগে ধরো। দেখো ওর হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। তাড়াতাড়ি কাপড় দিয়ে জড়িয়ে নাও, আমি পরে তোমাকে সব বলছি। হ্যাঁ হ্যাঁ দাও। বাচ্চাটি এত কাঁদছে, কি ফুটফুটে বাচ্চাটা। মনে হয় ওর খুব খিদে পেয়েছে। তুমি ওকে রাখো, আমি দেখি দুধের ব্যবস্থা করি। এখনই ফিরে আসছি, কেমন? কিছু সময় পর রামু দুধ নিয়ে বাড়ি ফিরে এলো। রমা দুধ গরম করে বাচ্চাটিকে খাইয়ে শান্ত করলো। হ্যাঁ গো, এবার বলো তুই বাচ্চাটা খায় কোথায় পেলি তুমি একে? আহারে, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কে নদীর জলে ফেলে গেল গো? জানি না গিন্নি, তবে এই বাচ্চাটিকে আজ থেকে আমরা নিজের সন্তানের মতোই মানুষ করব। তোমার মা তো এমনিতেই মেয়েদের সহ্য করতে পারে না, আর তারপরে সে যদি দেখে তুমি আরেকটা মেয়েকে কুড়িয়ে এনেছো। কে রে, আমাদের ঘরের বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে আসছে? এ কি, তোরা বাচ্চা কোথায় পেলি? মা, আমি ওকে নদীর জলে কুড়িয়ে পেয়েছি। ছোট মানুষ, ফেলে তো আর আসতে পারি না, তাই সাথে করে নিয়ে এসেছি। কি মজা, কি মজা! আমার একটা ছোট্ট মন হলো। মা, আজ থেকে আমি ওকে খুব আদর করব। চুপ থাক, এমনিতেই সংসার চলে না, আমার একজনকে কেন আনতে গেলি? দেখ বাবা, যেটা ভালো মনে করিস সেটাই কর। কিছুক্ষণ পর জমিদারের পেয়াদা রামুকে ডাকতে তার বাড়ি এলো। রামু, রামু, বাড়ি আসো নাকি? ও রামু, কই গো? আমি চাই তোমরা সারা জীবন ভালোই থাকো। এই যে রামু, তোমার কাছেই আইছি আমি। আজকের অবস্থা হ্যাঁ দাদা, বলুন। হঠাৎ আমার বাড়িতে কি
মনে করে? তোমাদের ওখানে জমিদার পাঠাইলো গো। কয়দিন আগে নাকি তুমি জমিদারের কাছে কাজের জন্য গেছিলা। তোমার কাজ হইয়া গেছে। কাল থেকে জমিদারের সমস্ত জমি তুমি দেখাশোনা করবা, সেই দায়িত্বই তোমারে দিছে। সত্যি সত্যি বলছো দাদা? আমি কাল সকাল সকাল চলে যাব। কি ভাগ্য আমার। সবকিছু আচ্ছা আচ্ছা বেশ, আমি তাহলে এখন আহি, কেমন? তাও কিন্তু তারপর বাদ দিলাম। দেখেছো মা, দেখেছো আমার মেয়েটা অনেক লক্ষ্মী। আমার বাড়িতে আসতে না আসতেই আমার কত বড় একটা কাজ হয়ে গেল। লক্ষ্মী না চাই, তোর কপালে ছিল তাই হয়েছে। একটা ছেলে পেলেও তো হতো, অমনি করিয়ে আরেকটা মেয়ে নিয়ে হাজির হলি। কষ্ট হবে, কেদা 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 থাকবে। ওগো, আজ থেকে এর নাম সিমি, আজ থেকেও আমাদের মেয়ে, আমাদের লক্ষ্মী মেয়ে। তাও মা, বোনকে আমার কাছে দাও, আমি বোনকে সব সময় আদরে রাখবো। দেখতে দেখতে সময় পার হতে লাগলো। আস্তে আস্তে রামুর সব অভাবও দূর হলো। সিমিও বেশ বড় হলো। সিমিকে এ বাড়িতে সবাই খুব আদর করত। দু বোনের খুনসুটিতে বাড়ির সব সময় হইচইপূর্ণ থাকতো। গরম শুরু হচ্ছে না, আবার নতুন করে ঠান্ডা ওগো, আমি কাজে বের হলাম। মায়ের দিকে খেয়াল রেখো কিন্তু। আমি আসার সময় মায়ের ওষুধ নিয়ে আসবো। তুমি চিন্তা করো না গো, আমি মাকে দেখে রাখবো। বাবা, কাজে বের হলে বুঝছি? হ্যাঁ রে মা, আজ এমনিতেই বড্ড দেরি হয়ে গেল। কিছু বলবি নাকি? হে বলো তো, তুমি কাল বলেছিলে তুমি আমার আর দিদির জন্য নতুন কাপড় আনবে। আমরা দু বোন নতুন জামা পরে কিন্তু নানু বাড়ি যাবো। বেশ বেশ, আনবো মা। এবার তাহলে আমি যাই। হ্যাঁ যাও, আমি আর দিদি কিন্তু ওই রাস্তায় তোমার জন্য অপেক্ষা করবো। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। আমি চাই তোমরা সারা জীবন ভালোই থাকো। ঘরে খাবার রাখা আছে, তোরা দু বোন গিয়ে খেয়ে নে তো। আমি তোদের ঠাম্মাকে খাইয়ে আসি। তো ঠাম্মা তো খুব অসুস্থ। তোমাদের কেন ওখানকার কি কেন মা, অবস্থা? আমাদের ঠাম্মার এখানে আবার কি হলো? কাল রাতে পড়ে গিয়ে পায়ে চোট পেয়ে খুব জ্বর এসেছে। এই জন্যই তো আজ বাড়িতে এত ঠান্ডা ঠান্ডা লাগছে। না হলে বুড়িটা তো সব সময় বকতে থাকি। বোন, আসতে বল, না হলে ঠাম্মা শুনতে পাবে। তা নিয়ে পাক, আমি কি ভয় করি নাকি? চলো তো মা, কি দেখি বুড়িটার কি হলো। কিন্তু মা, একটু উঠে বসুন, কটা খাবার খেয়ে নিন। না না না, একটু খাবো না আমি, আমার গলাটা একেবারে তেতো হয়ে গেছে। উঠুন না মা, কষ্ট করে একটু উঠে বসুন। ওই দেখি কেমন জ্বর তোমার গায়ে। যখন বর্ষাকাল হবে ও মা, এই তো জ্বরে গা পড়ে যাচ্ছে। থাকবে তো। কি শান্তি লাগলো, তোর হাতে তো জাদু আছে রে দিদি ভাই। আমার পায়ের ব্যথা জ্বর সবই তো ঠিক হয়ে গেল। দেখতে হবে না আমি কার নাতি, আমি তো তোমারই নাতি ঠাম্মা। ওঠো এবার, খাবার খেয়ে নাও। কি অবস্থা? আরে দিদি ভাই, তোরা আমার কাছে আয়। আজ বুঝতে পেরেছি ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মানুষ বলতেই সবাই সমান। তোরা সারা জীবন এমন আনন্দ করে বেঁচে থাক। সেদিনের পর থেকে রামুদের বাড়িতে সবাই বুঝতে পারলো এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়। সবকিছুই খুব আরাম লাগে। এইদিকে লালপরি এতটা বছর পরেও বাচ্চার শোকে কাতর হয়েছিল। একদিন সে পরিরাজ্যের জাদু আয়না নিয়ে খুব কাঁদছিল। কথা বলো আয়না, কথা বলো, একবার বলো আমার মেয়েটা কোথায় আছে। কেঁদো না পরি, তুমি কেঁদো না। তোমার চোখের জলে আজ আমি পরিপূর্ণ। এই দেখো, এই দেখো, আমি ঠিক হয়ে গেছি। জাদু আয়না, বলো বলো আমার মেয়ে কোথায়? সেদিন আমার মেয়ের সাথে কি হয়েছিল বলো। তুমি শান্ত হও লালপরি, তুমি শান্ত হও, এত বিচলিত হও না। আমি যে আর শোক সইতে পারছি না। জাদু আয়না, আমার সব বলো। তুমি নিজেই দেখে নাও সেদিন কি হয়েছিল তোমার সন্তানের সাথে। তবে তার আগে তুমি নীলপরি ও তার মেয়েকে এখানে উপস্থিত রাখো। লালপরি নীলপরির কক্ষে গিয়ে তার বোন নীলপরি ও তার মেয়ে নীলাকে ডেকে তার কক্ষে আনলো। কি বোন, কি হয়েছে? হঠাৎ তোর কক্ষে ডাকলি কেন? আরে, তোকে এমন কেন দেখাচ্ছে? সবই বলবো বোন, একটু অপেক্ষা কর, সব বলছি আমি। জাদু আয়না, এবার বলো আমাকে। এই যে আমি এখান দিয়ে দেখো কাজে যাচ্ছি, চারদিকে দেখো নোংরা ঢিপি পুরো, মানে কি বলবো আর। তারপরে ওখান দিয়ে হাঁটতে হাঁটতে আমার যেতে হয়। এখান থেকে যখন বর্ষাকাল হবে তখন আমার বোন নীলপরি, তোরা আমার সাথে এটা করেছিস, এই শাস্তি তোদের পেতেই হবে, পেতেই হবে। বল দায় কোথায়? বেঈমান শয়তান, আমার নিজের মানুষ হয়ে তোরাই আমার এত বড় সর্বনাশ করলি। দায় কি পরে ঠিক করছি, আগে তোদের ব্যবস্থা করে নি। তোমাদের ওখানকার কি অবস্থা? আমাদের সারা জীবন এবার পাথর হয়ে সাজা ভোগ কর। আমাকে আমাকে এক্ষুনি আমার মেয়ের কাছে যেতে হবে। লালপরি তার রাজ্য থেকে নেমে পৃথিবীতে এলো তার মেয়ের কাছে। আমার ঠান্ডা এমনিতেই সবসময় ভালো লাগে। দেখো বাবা, দেখো মা, ঠাম্মা, আমাকে একদম পরীর মতো লাগছে না? এই জামাটি আমার খুব পছন্দ হয়েছে। খুব আরাম লাগে। হ্যাঁ রে বোন, জামাটাতে তোকে খুব সুন্দর লাগছে।
তারপর বাবা বাদ কিন্তু দিলাম, বেশ যা পছন্দ হচ্ছে তো আছে। দাও, পরিবেশের ব্যাপার আমি এখানে বলেও বা কি পরীর করবো, মেয়েকে যা তো হচ্ছে পরীর সেটা মতোই লাগবে। এই যে আমি যে এখান পরী থেকে মানে? দেখো কাজে কে তুমি? যাচ্ছি, চারদিকে আমি দেখো লাল নোংরা পরী, ঢিপি পুরো। চিনি আমারই মানে মেয়ে। কি বলবো আজ আর। থেকে 5 বছর আগে তারপরেও ওখান আমার দিয়ে মেয়েটি হাঁটতে হাঁটতে চক্রান্তের আমার শিকার যেতে হয়, এখান থেকে যখন তাকে নদীতে বর্ষাকাল ভাসিয়ে হবে দেওয়া তখন হয়। বেশি কষ্ট হবে। লাল পরী কেদা তখন কেদা সব কেদা কথা কেদা তাদেরকে থাকবে। খুলে তো বলে। goodbye, টাটা। এই কয় বছরে মেয়েটিকে যে আমরা বড্ড ভালোবেসে ফেলেছি, কি করে থাকবো ওকে ছাড়া, কি করে থাকবো আমরা ওকে ছাড়া। আমি চাই তোমার এটাই সঙ্গে আমার ভালোই বাবা মা, থাকো। আমি আমার বাবা মার সাথেই থাকবো। তুই ছাড়া যে আমি নিঃস্ব মা, চল আমার সাথে চল। তোমাদের আরে ওখানকার মা, কি অবস্থা? তুই তোর আমাদের মায়ের এখানকার কাছে ফিরে যা, অবস্থা দেখো। ও তোর আসল মা। সকালবেলা উঠে দেখি চারিদিকে বোন, কুয়াশা আর তুই কুয়াশা। আমাদের ছেড়ে চলে যাবি? কি বলবো? আমি যে আবারও বড্ড একা হয়ে যাবো। দাঁড়া দিদি ভাই, আমার কাছে আয়, তোকে খুব মনে পড়বে দিদি ভাই। রক্তের সম্পর্ক শুধু আপন হয় না, অনেক সময় দূরের মানুষও যে আমাদের মনের অজান্তে খুব আপন হয়ে যায়। কিন্তু না ঠাম্মা, আমি আবারও আসবো তোমাদের কাছে। প্রতি পূর্ণিমার রাতে আমি চিনিকে নিয়ে তোমাদের কাছে আসবো। এখন যে আমাদের যেতে হবে। শেষবারের মতো চিনি তার বোন রিমিকে জড়িয়ে ধরলো। এরপর লাল পরী তার মেয়েকে নিয়ে দূর আকাশে উড়ে গেল। তো গুড বাই, টাটা।